নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। আমি আপনাদের সাথে রয়েছি সুজাতা। টিটিএডিসি ইতিমধ্যে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের প্রত্যেক রাজনৈতিক দলের চোখ এডিসি নির্বাচনের দিকে। তার কারণ এডিসি একটা গুরুত্বপূর্ণ অংশ এবং বিশেষ করে এডিসির উন্নয়ন এবং বিগত দিনগুলিতে এডিসির তিপ্রাসারা এডিসির মানুষরা যা যা সুযোগ সুবিধা তাদের পাওয়ার কথা ছিল তারা আদতে সেটা পেয়েছে কিনা, সমস্ত বিষয়গুলি কিন্তু এখন এই এডিসি নির্বাচনের এজেন্ডার মধ্যে থাকছে। পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে যে এডিসিতে লড়াইয়ের ময়দানে শাসক দল বিজেপি, যেহেতু 2021-এ তারা জোট ধর্ম রক্ষা করতে গিয়ে সেই আসনগুলি বা এডিসি তারা দখল করতে পারেনি, তার কারণে শুরু থেকেই বা প্রথম থেকেই কিন্তু বিজেপির চেষ্টা এডিসি দখল করা। বিজেপির সমীকরণ, বিজেপির পরিকল্পনা কি রয়েছে সমস্তটা আমরা জানবো। এবং ইতিমধ্যেই প্রদেশ বিজেপির পক্ষ থেকে গোটা জনজাতি মোর্চাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই পুরো এডিসিকে সামলানোর জন্য। এডিসির পরিসংখ্যান, এডিসির মানুষ কি বলছে, তো আমরা এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছেন একজন পোরখাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব তথা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা মহোদয়। অনেক অনেক স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। আমি প্রথমেই বলছিলাম এডিসি নির্বাচনের কথা, এবং 2021-এ যেটা হলো, বিজেপির স্ট্রাইক রেট ভালোই ছিল, কিন্তু সেই জোট ধর্ম রক্ষা করতে গিয়ে আসন বা সেই এডিসি দখল করা হলো না। এখনকার মধ্যেই 5 বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। মথা বিজেপির সম্পর্কে পরিবর্তন হয়েছে, আইপিএফটি বিজেপির সম্পর্কে পরিবর্তন হয়েছে। বর্তমান পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন এডিসিতে? 2021 বিজেপির দখলে আসতো যদি আমরা অ্যালায়েন্স না করতাম। হাইকমান্ডের সিদ্ধান্ত সেটা আমাদের মানতে হয়েছে এবং রেজাল্ট আমাদের সামনে। তো তার জন্য এবারে আমরা একটু অন্যরকমভাবে আমরা ভাবছি। যদিও তার মধ্যে একটা সিদ্ধান্তের ফলে আমরা রাজ্য মন্ত্রিসভায় আমরা এখন পার্টনার, তাদের একটা দলের সাথে, দুইটা দলের সাথে আঞ্চলিক এডিসিতে কিন্তু আমরা কোনো এলএনসির মধ্যে নেই, কেউ আমাদের পার্টনারও না, আমরা সেখানে বিরোধীর ভূমিকায় আছি। তো তার জন্যই আমাদের সিদ্ধান্ত এবারে যে বামপন্থীদের আমরা দীর্ঘদিন দেখেছি ইয়েতে এডিসির মধ্যে, এর মধ্যে 5 বছর আমরা দেখলাম এখন মথার নেতৃত্বে সরকার, কিন্তু কোনো সরকার এডিসির সর্বাঙ্গীন বিকাশের জন্য, ডেভেলপমেন্টের জন্য করণীয় যে কাজগুলি তারা করেনি। বামপন্থীদের সময় দেখেছি সেন্ট্রাল বঞ্চনার কথা, রাজ্য বঞ্চনার কথা তখন তারা বলেনি, কারণ রাজ্যে তাদের সরকার ছিল। এখন আমরা দেখছি যে কেন্দ্রে আমাদের সরকার, রাজ্যেও আমাদের সরকার, কিন্তু এডিসির মধ্যে আর একটা সরকার, আর একটা দলে। তো তার জন্য বারে বারে তাদের অভিযোগ কি আমরা কম টাকা দিই তাদেরকে। এখন যে টাকা আমরা দিচ্ছি সেটা দিয়েও অনেক কিছু উন্নয়ন করা যায়, কিন্তু সেটাও আমরা দেখছি না। তার কারণে আমাদের চিন্তা ভাবনা যে বিজেপি এডিসিতে যদি ক্ষমতায় না যায় ততক্ষণ পর্যন্ত হয়তোবা যেভাবে উন্নয়ন হওয়ার কথা সেভাবে কোনোদিন হবে না, কেউই করবে না, করার চেষ্টাই করে না। সেটা আমরা যদি উদাহরণ দিই বিভিন্নভাবে বেরিয়ে আসবে সেটা। তার জন্য আমরা এখন একটু আগে যে জনজাতি মোর্চার কথা বলা হলো, আসলে জনজাতি মোর্চা না, এবারে বিজেপি চাইছে। বিজেপি, আমি কিন্তু জনজাতি মোর্চা এখন নেই, আমি জনজাতি হতে পারে কিন্তু জনজাতি মোর্চা না। তো কাজে আমি মূল পার্টিতেই। তো এবারে বিজেপি যে মূল পার্টি, যে বিজেপি চাইছে এডিসির মধ্যে ক্ষমতায় বসতে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, আমরা সবাই তার জন্য এখন ঝাঁপিয়ে পড়েছি। এই কয়েকদিন আগেও আমরা খুমুলুঙ্গের মধ্যে একটা সভা করেছি। ইতিহাসে আমরা দেখি, মানে অতীতকালে আমরা দেখেছি যে খুমুলুঙ্গের মধ্যে কিছু করতে গেলেই তোড় ফোড়, আক্রমণ ইত্যাদি, কিন্তু এবারে আমরা সেটা করেছি। যদিও আমাদের একদিন পরে, অনুষ্ঠান করার একদিন পরে আমাদের ফ্ল্যাগগুলি ছিঁড়ে ফেলা হয়েছে, মাটিতে ফেলা হয়েছে, এইটা লক্ষ্য করেছি। পরবর্তীকালে আবার প্রতিবাদ হয়েছে। তো এগুলি চলছে। কেউ কেউ বলছে এডিসির মধ্যে বিজেপিকে ঢুকতে দেওয়া হবে না। আমরা তো অনুষ্ঠান করছি বিভিন্ন জায়গায়, মানুষ আমাদের সঙ্গে যোগদান করছেন আমাদের দলে।
রেসপন্স করছেন, মানে সাড়া দিচ্ছেন। তো এডিসির মানুষ চাইছে এখন যে এমন একটা সরকার হোক যারা সর্ব মানে সর্বাঙ্গীন বিকাশের জন্য কাজ করে, এবং সেখানে শুধু একটা জাত নয়, হ্যাঁ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নামই রাখা হয়েছে যে ত্রিপুরা ট্রাইবেল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। তো এই যে ট্রাইবেল অটোনোমাস শব্দের মাধ্যমে বোঝা যায় এখানে মেজরিটি ট্রাইবেলদের জন্যই সেটা গঠন করা হয়েছে। তার মানে এই নয় যে সেখানে যারা অন্যান্য আছে তাদেরকেও একেবারে সাংবিধানিক অধিকার থেকে, নাগরিকের অধিকার থেকে আমরা বঞ্চনা করতে পারি। তার জন্য অন্যান্যদেরও উন্নয়ন আমাদের করতে হয় এবং করা উচিত, এটা সাংবিধানিকভাবেই। কিন্তু কেউ কেউ তো বলে যে অন্যভাবে। তো তার জন্যই আমরা বলছি যে বিজেপিকে একবার বসতে হবে এবং দেখাতে হবে যে অন্য দল থেকে আমরা কোন জায়গায় গিয়ে। আমি খমুলুঙ্গে কয়েকদিন আগে ভাষণ দিচ্ছিলাম। ভাষণের মধ্যে আমি যে বিষয়গুলি তুলে ধরেছি, আমি বলেছি যেখানে জলের অভাব, যেখানে মারপিট হয়, যেখানে অনুন্নয়ন, এটাই হচ্ছে এডিসি। কেউ কেউ বলছে যে এডিসির হাতে তো DWS নেই, সে মূর্খের মতো কিভাবে বলল। আমি বলতে চেয়েছিলাম যে রাজ্যে আমরা আসার পরে অন্যান্য জায়গায় এখন প্রত্যেক পরিবারে বিশুদ্ধ পানীয় জলের যে সরবরাহ, সেটা আমরা যে জল জীবন মিশনের আওতায় আমরা 80% তো আমরা সব জায়গায় দিয়েছি। মানে প্লেন এরিয়াতে কোথাও 85% হয়েছে কাজ, কোথাও 90% হয়েছে, কিন্তু এডিসি এলাকায় সেইভাবে এখনো আমরা করতে পারিনি। কারণ জলের যে লেভেলটা, একটা ভূমির নিচে যে জল পাওয়া কথা, সেটা অনেক জায়গায় পাওয়া যায় না। আর পাহাড় উচ্চতার কারণে সেখানে নিচের থেকে পাইপের মাধ্যমে জল তোলা কষ্ট হয়, জলের স্তর থাকায়, নিচে থাকায়। তো এই জন্য সেখানে 72% এডিসি এলাকায় এখনো আছে। কিন্তু আমরা যদি কম্পেয়ার করি বামপন্থী 25 বছরের বামফ্রন্টের সময়, আমরা দেখেছি যে 14-15% বেশি জল বাড়ি করে দেওয়ার ব্যবস্থা তারা করতে পারেনি। আমাদের সরকার আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষে জল জীবন মিশনের আওতায় মিশন মোডে কাজ চলছে এবং ত্রিপুরাও আমরা লাভবান হয়েছি। এরকম উদাহরণ আমি বলছিলাম। আর একটা কথা কি, এডিসির মধ্যে যেভাবে দুর্নীতি, এইটা একেবারে সবার চোখে পড়ার মতো। একটা উদাহরণ দিয়ে আমি সেদিন বলেছিলাম, হসপিটাল খোমলুং হেড মানে কোয়ার্টার খোমলুং, সেখানে একটা হসপিটাল তার উন্নয়নের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী মিলে 30 কোটি এবং 10 কোটি দেওয়া হয়। মানে আমরা যদি ধরি আগের পূর্বতন মুখ্যমন্ত্রীর সময় 5 বছর, এখন আবার 2 বছর কমপ্লিট, তাহলে এই 7 বছরের মধ্যে আমি 5 বছরই দিলাম, 5 বছরে একটা হসপিটালের কাজ শেষ করতে পারলো না। তারপরে মুখ্যমন্ত্রী রাবার মিশন যোজনায় স্কিমে আমরা এডিসিকে 50টা স্মোক হাউস, যারা গরিব রাবার চাষি, তারা রাবার সিড যে করে সেটা শুকিয়ে বিক্রি করার জন্য রৌদ্রে বিভিন্ন রাস্তায় ফেলে শুকায়। তো তার জন্য আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে যাতে উন্নত মানের ব্যবস্থায় সেটা শুকানো যায় এবং সেটা বিক্রি করলে দামও বেশি পাওয়া যায়, তার জন্য স্মোক হাউসের ব্যবস্থা আমরা করেছিলাম। এবং এডিসিকেও আমরা 50টা স্মোক হাউস, পার স্মোক হাউস 75 লাখ মানে বাজেট ধরা, এবং এইভাবে হিসাব করলে প্রায় 39 ক্রোর্সের মতো। সেটা 3 বছর হয়ে গেল, আমরা টাকা দিয়েছি 18 ক্রোর্স। 3 বছরে অন্তত আমরা আশা করেছিলাম যে 18 কোটি টাকায় 20-22টা তো করা যায়। ধরলাম 18টাই যদি করতো তারা, 18 কি 2টা তারা করতে পারেনি এবং চালু করতে পারেনি, মানুষকে সেই সুবিধা দিতে পারেনি। তার মানে এটাই প্রমাণ, টাকা দেওয়া হলেও সেই টাকা দিয়ে তারা কিছুই করতে পারছে না। বরঞ্চ কি হচ্ছে, এই টাকার হিসাব তারা করাচ্ছে না, টাকা তো আর রাখছে না হাতের মধ্যে, পকেটের মধ্যে বা ব্যাংকের মধ্যে, খরচা দেখাচ্ছে তারা। তাহলে এই টাকা কোথায় যাচ্ছে? আর অর্ধেক কাজ করে সেটা দেখানো হচ্ছে যে কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মানুষ। আমি একটু ইন্টারাপ্ট করছি, এই বিষয়টাতে আমি আসবো। যে এই 5 বছরে যে তিপ্রাসারা বা এডিসির মানুষ, তারা যখন কোনো অসুবিধা নিয়ে তিপ্রামথার কাছে গেছে বা তাদের এমডিসির কাছে গেছে,
বারবার আমরা দেখেছি, সেটা বিধানসভা থেকে শুরু করে সংবাদ মাধ্যমের সামনে, প্রেস কনফারেন্সে, আন্দোলনের ময়দানে, যে রাজ্য সরকার টাকা দেয়নি, কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। তো এরা একেবারে প্রকাশ্যে এই অভিযোগগুলি জানিয়েছে। তো সেটাই আপনি বলছিলেন। এই কথাই আমি বলছিলাম যে টাকা যদি দিয়ে না থাকি তাহলে তারা কাউন্সিলে দাঁড়িয়ে পূর্ণচন্দ্র বাবু এবং এই দপ্তরের এক্সিকিউটিভ হলেন কমল কলই। আমি যখন অভিযোগ তুললাম তারা কিন্তু অস্বীকার করেছিল টাকা দেওয়া হয়নি তো। কিন্তু যখন রেকর্ড সাংবাদিকদের সামনে বলা, বিভিন্ন কাউন্সিলে উত্তর দেওয়া রেকর্ড আমরা বের করে তাদেরকে ইয়ে করলাম, তারা সেটা মানতে বাধ্য হলো এবং সাংবাদিক সম্মেলনে পূর্ণচন্দ্র বাবু স্বীকার করেছেন, হ্যাঁ আমরা 2 কিস্তিতে 18 কোটি পেয়েছি, প্রথম 7 কোটি, এরপরে 11 কোটি। তাহলে তিনি স্বীকার করেছেন। আমার কথা এখানে যে টাকা যদি না দেই তাহলে এই যে স্বীকার করাটা, আচ্ছা 18 কোটি থেকে যা কাজ করা এটা তো করো তুমি, সেটাও তো করতে পারেনি। অর্থাৎ রাজ্য সরকারের একজন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে যখন টাকার হিসাব দেন, ওনারা এই মুখ্যমন্ত্রীর যে উত্তর, মুখ্যমন্ত্রীর তথ্য দেওয়া, ওইটাকে কিভাবে অস্বীকার করেন? ওইখানে তাদেরও মন্ত্রী, ওইখানে তাদেরও এমএলএরা আছেন। আর এটা তো আমরা জানি গণতন্ত্রে যে বিধানসভায়, লোকসভায় মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যেই তথ্য দেন তার জন্য একটা দায়িত্ব থাকে। মানে দায়িত্বশীল কথাবার্তা তিনি বলতে পারেন না, প্রমাণ তথ্য সব তিনি দপ্তর থেকে নিয়ে সেটা দেন। তো তাহলে সেটাও তারা অস্বীকার করছে, অদ্ভুত ব্যাপার। একই প্রশ্ন যখন মুখ্যমন্ত্রীকেও করা হয়েছিল, তিনি বিভিন্ন জনসভায় বক্তব্য রেখেছেন যে প্রায় 6,645 কোটি টাকা এখনো পর্যন্ত এডিসি কে দেওয়া হয়েছে। ঠিক এই প্রশ্নটাই তিপ্রামথার বিধায়ক বিধানসভায় প্রশ্ন করবেন বলে নাকি রাজ্যপালের কাছে সেটা প্রশ্ন জমা দিয়েছিলেন, সেটা নাকি বাতিল করে দেওয়া হয়েছিল। রঞ্জিত দেব বর্মার প্রশ্ন। আসলে সেটা সত্য মিথ্যা উনি বলতে পারবেন, কিন্তু আমিও তো 5 বছর ছিলাম পার্লামেন্টে। এরকম রাজ্যপাল কোনোদিন পারমিশন দেওয়া না দেওয়া এরকম কোনো ব্যাপারই নেই। স্পিকার এইগুলি দেখেন, আর কোয়েশ্চেন হয় একটা পদ্ধতিতে, যেমন পার্লামেন্টে আমাদের একটা অফিসের মধ্যে সেটা কোয়েশ্চেন আমরা জমা দিই। এখন 450 সাংসদ লোকসভার কথা যদি আমি বলি, প্রত্যেক দিন কোয়েশ্চেন জমা দেন। যেমন আগামীকাল যদি আরডি মিনিস্টার উপস্থিত থাকবেন, এরকম রুটিন ওয়াইজ হয়, মন্ত্রীরা 4 জন 5 জন 11টা থেকে 2টা পর্যন্ত এই মন্ত্রীরা থাকবেন, এরকম একটা শিডিউল থাকে। তখন কোয়েশ্চেন আমরা জমা দেই নেক্সট ডের জন্য, যেহেতু আরডি মিনিস্টার থাকবেন। সাপোজ আমি যদি প্রশ্ন করতে চাই আরডির উপরে কোনো কোয়েশ্চেন, তাহলে একদিন আগে সেটা জমা করে, এবং একটা সময় লটারি হয়, ফার্স্ট সেকেন্ড এইভাবে 10 থেকে 20 জনের যারা লটারিতে টিকে যান তাদের নামে কোয়েশ্চেন পেপারে প্রিন্ট আউট করা হয় এবং সিরিয়ালি 1 নাম্বার 2 নাম্বার এভাবে করা হয়। এবং সেখানে যদি 1 ঘন্টায় কোয়েশ্চেন আওয়ার, যদি 10 জন 12 জন যা সুযোগ, সেই সুযোগ পায়, এরকম কাউকে বঞ্চনা করা হয় না, না আমি হয়েছি না কাউকে করা হয়। এটা সিস্টেমের মাধ্যমে হয়, এই অ্যাসেম্বলিতেও তাই হয়, কোনো না কোনো একটা নিয়ম পদ্ধতির মাধ্যমে হয়। আর কোনো একটা জনস্বার্থ বিষয়ে একজন বিধায়ক তুলবেন, সেটাকে বাতিল করবেন, স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন করেন, সবাই মিলেই উনাকে নিয়োগ করা হয়। তো তাহলে এইভাবে, তাহলে উনি তো স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনার মতো অভিযোগ, এটা ঠিক না। তো তাহলে তারা অনাস্থা প্রস্তাব আনুক না, যে এই স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন করেন না। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে তারা এই যে টাকা পান না, রাজ্যপাল এইভাবে এই বিষয়গুলিকে জলগোলা করা। আসলে মুখ্যমন্ত্রী তো তথ্য দিচ্ছেন যে এই এই খাতে এই আমরা টাকা দিয়েছি, এবং মুখ্যমন্ত্রী জনসভাগুলিতেও আমার সামনে অনেকবার বলেছেন যে আমাদের রাজ্য বাজেট যদি গতবারের কথা বলি 32,000 crores বোধহয়, আমি এক্সাক্ট ফিগার তো বলতে পারবো না, 32,000। এর মধ্যে বেতন ভাতা, তারপরে পেনশনের টাকা, এরকম কিছু খরচা এটা নির্দিষ্ট থাকে। আমার 1 লক্ষ কর্মচারী সাপোজ, তার জন্য মাসে আমার যদি এত কোটি হয়, বছরে এত কোটি, তাহলে বছরের এটা ধরা হয় একটা। তো এই টাকা বাদ দিলে বাকি থাকে আমার উন্নয়নের জন্য।
সেই উন্নয়নের টাকা আমি যে কোনো খাতে খরচা করতে পারি, রাস্তার কাজে, বিল্ডিং, অফিস বানানো ইত্যাদি বিভিন্ন কাজে। তো মুখ্যমন্ত্রীর কথা হচ্ছে যে এডিসিতে যে কর্মচারী, এই কর্মচারীও আবার রাজ্য সরকারেরই নিয়োগ করা কর্মচারী। কিন্তু এডিসির মধ্যে 587 যে ভিলেজ, সেই 587 ভিলেজের মধ্যে আমার মনে হয় 95% পঞ্চায়েত সেক্রেটারি রাজ্য সরকারের দ্বারা নিয়োগ করা পঞ্চায়েত সেক্রেটারি। তাদের বেতন কিন্তু এইখান থেকে চলে যায়, ওইখানে পাঠানো হয়। ওইখানে কতজন পঞ্চায়েত সেক্রেটারি কর্মচারী রাজ্য সরকারে আছে, রাজ্য সরকারের হিসাব অনুসারে সেই টাকা সেখানে দেওয়া হয়, কারণ বেতন দিতেই হবে, পেনশনভোগী যারা তাদের জন্য দিতেই হবে, এবং এইভাবে টাকা দরে দেওয়া হয়। এখন বাকি যেগুলি বাঁচে, অর্থাৎ মুখ্যমন্ত্রী যে বাজেট করেন সেখানে কর্মচারীদের জন্য যদি ধরা হয় তাহলে এডিসি এবং রাজ্য সরকার দুইটা দিলে মিলিয়ে ওই 32 হাজার কোটি টাকা থেকে। এরপরে উনি বলেছেন, আমার মনে আছে 17 crore বা 18,000 crores মতো বেঁচে যায় ডেভেলপমেন্টের জন্য। এই 18 কোটি টাকা যে উন্নয়ন, এটাকেও তিনি প্রায় 39-40% তাদেরকে শেয়ার করেন। অর্থাৎ আমরা যদি ভৌগোলিক এবং পপুলেশনের দিক থেকেও চিন্তা করি, ভৌগোলিক আমার বাজেটে মূলত ধরা হয় মানুষের কল্যাণের জন্য, ঠিক আছে। তো 31-32% আমরা পপুলেশনও যদি বলি এডিসির মধ্যে, তাহলে 32% পাওয়ার কথা। ঠিক আছে, ভৌগোলিক আর একটু বড়, তার কারণে উনি হয়তো আরো 8% বাড়িয়ে দিয়ে 40% তো করেন। তো ডেভেলপমেন্ট খাতে যে টাকা বাঁচে সেখান থেকে যা 40% তাদেরকে দেওয়া হয়, তাহলে তো হিসাব একদম ক্লিয়ার মুখ্যমন্ত্রী। তো সেইখানে তারা এই যে অভিযোগ টাকা দেওয়া হয় না, আমরা বঞ্চিত, এটা তো ঠিক না। এই টাকার প্রসঙ্গে আরো একটা বিষয় জড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি নিয়ে আপনি বহু অভিযোগ করেছেন, সেটা সামাজিক মাধ্যম হোক বা বিভিন্ন জনসভায় হোক, যে এডিসির টাকা বা জনগণের টাকা খরচ করে বিলাসবহুল গাড়ি কেনা হচ্ছে, দেশ ভ্রমণ, বিদেশ ভ্রমণ করা হচ্ছে, তারপর নাকি সেখানে আমোদ প্রমোদ বা বিনোদনমূলক অনুষ্ঠান করা হচ্ছে। সেটা কাদের ইঙ্গিত করে বললেন, বা এর কি কোনো তথ্য বা প্রমাণ রয়েছে কিনা? বিদেশ ভ্রমণ আমরা প্রায় সময় দেখি, অনেকজন লুকিয়ে যান বা একেবারে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ফটো, এভাবেই অনেকে যান। তো মানুষের মধ্যে আলোচনা হয়, কেউ কেউ ইংল্যান্ডে গেছেন, পরে শুনলাম কেউ কেউ দাবি করেন আমার নিজের পয়সা দিয়ে আমি যাই, কিন্তু পরে শুনি ডোনার মিনিস্ট্রি যে কালচারাল টিম নিয়ে যায়, সেখানে নিজেদের নামও ঢুকিয়ে দিয়ে আমিও আর্টিস্ট হিসেবে চলে গেলাম। তাহলে ইংল্যান্ড ঘোরা হলো, নামটা আর্টিস্টদের টিম, কিন্তু সেখানে আমারও নাম ঢুকিয়ে আমিও চলে গেলাম, মানে আমিও আর্টিস্ট হয়ে গেলাম। এরকম অনেক আছেন। কেউ কেউ মালদ্বীপে যান, কেউ কেউ সিঙ্গাপুরে, দুবাইয়ে। এগুলি মানুষেরই কথা, আমার শুধু ব্যক্তিগত কথা না। ফেসবুকে আমিও দেখি, হ্যাঁ ফটো তো দেখি, বাইরে অনেকেই যান। বেশি চ্যালেঞ্জ করলে অনেকে বলে আমরা ফটো দেখিয়ে দেব, তখন আবার অন্যরকম ইস্যু হয়ে যাবে, এটা অনেকে বলছেন। তো সব পাবলিকেরই কথা। হ্যাঁ আমিও দেখেছি অনেকজন ইংল্যান্ডে গেছেন, বাইরে গেছেন, যতটুকু তারা শেয়ার করেছেন সেটা আমিও দেখেছি। কিন্তু কিছু কথা আছে পাবলিক, এটা গোপনে আলোচনা করে, কারণ সামনে তাদের কাছে সব তথ্য প্রমাণ তো তাদের কাছে নেই, কিন্তু অভিযোগ আছে এরকম। এটা হচ্ছে একটা। এখন পাবলিক কেন এই কথা বলে? পাবলিক বলে যে 5 বছরে আমরা এডিসির কাছ থেকে উন্নয়নমূলক খাতে কিছুই পাইনি। ইদানিং কিছু সুতা বিতরণ করেছে, আর 1-2টা অটোর ব্যবস্থা করেছে। এইটা ছাড়া আর আমরা উন্নয়নমূলক কিছু দেখি না। না স্কুল বিল্ডিং তাদের তৈরি করতে হয়, না জলের জন্য পাইপলাইন তাদের বসানোর কাজ করতে হয়, না রাস্তার কাজ তারা করেন, না এমন অন্য কোনো কাজই আমরা দেখি না। এই রাবার চারা যে বিতরণ হয়, এটা তো মুখ্যমন্ত্রীর রাবার মিশনে আমরা দিই। রেগার কাজ হয়, এটাও নরেন্দ্র মোদীর। এখানে যে ফিশারি ডিপার্টমেন্ট আছে, ফিশারি প্রধানমন্ত্রী মৎস্যদা সম্পদ যোজনা, তাহলে প্রধানমন্ত্রীর নাম আছে এখানে। তো সব জায়গায় যদি হয় রাজ্য হয় কেন্দ্র করে, তো তাহলে তাদের কাজটা কি? তো এই জন্যই যে টাকা আমরা দিয়েছি, এখন 6,000 কোটি টাকা তারা অস্বীকার করলেও আমরা ধরে নিলাম 600 কোটি দিলাম। এখন 600 কোটি তোমরা কি কি কাজ করেছো দেখাও। এই দেখাতে গেলেই তো অডিট দরকার। আমি আজকের না এই কথা,
এর আগে এই বর্তমান যিনি আমাদের রাজ্যপাল, ওনার আগের রাজ্যপালের কাছে আমি যখন জনজাতি মোর্চা ইয়েছিলাম আজকে থেকে 3 বছর আগে, সেই সময় প্রত্যেক জোনালে সাব জোনালে আমি জনজাতি মোর্চা স্টেট প্রেসিডেন্ট হিসেবে একটা কর্মসূচি নিয়েছিলাম। চার্জশিট তাদের বিরুদ্ধে এগেনস্টে আমি দাখিল করেছিলাম প্রত্যেক জায়গায়। কি চার্জশিট আমি করেছি? যে তারা জনগণের পয়সা খরচা করছে, কিন্তু তার কোনো হিসাব তারা দিচ্ছে না, কোথায় খরচা করছে, কোন খাতে, কিভাবে। কারণ জনগণের অভিযোগ, মানুষের অভিযোগ, কিছু কর্মচারীও আমাদের কাছে অভিযোগ করেছে, তাদেরকে অনৈতিকভাবে হুমকি ধমকি বিভিন্ন জায়গায় দিয়ে তাদেরকে সরকারের ফান্ড তুলে দিতে বাধ্য করে। এবং 3 বছর আগে থেকে আমরা অভিযোগ করছি অডিট করানো হচ্ছে না। তো আমি রিসেন্টলি আমি পরপর 2-3টা জায়গায় আমি বলেছি তোমাদের অডিট করিয়ে ছাড়বো, কিন্তু আমি কারোর কাছ থেকে উত্তর পেলাম না। আমি বললাম এটা তো সাংবিধানিক বিধান, মানে সংবিধানে লেখা আছে অডিট করানো, অডিটর জেনারেল এন্ড কন্ট্রোলার রাষ্ট্রপতি নিয়োগ করেন, তার মানে এটা সাংবিধানিক পোস্ট, সাংবিধানিক একটা এজেন্সি বা ডিপার্টমেন্ট আমি বলবো, তারা এগুলি করেন। রাজ্য সরকারের অডিট ডিপার্টমেন্ট থেকে ওইখানে পাঠানো হয়েছে বারবার, তারা ফিরিয়ে দেন। এই 12-13 দিন আগে বিচন্দ্র মনু যে জোনাল অফিসে কিছু অডিট টিম গিয়েছিল হিসাব করার জন্য, হিসাব তারা করায়নি, কোনো খাতাপত্র কাগজ কিছুই দেয়নি, ফলে সারাদিন বসে থাকার পরে তাদেরকে চলে আসতে হয়। তো এই যে অডিট না করানো, তার মানে কি হিসাব তারা দেখাতে রাজি না, হিসাব দেখাতে পারবেন না, তার জন্য লুকানোর চেষ্টা হচ্ছে। এখন আমি যে উদাহরণ প্রথমে দিলাম 38 কোটি টাকা স্মোক হাউসের জন্য, তার মধ্যে আমরা 18 ক্রোশ দিয়েছি, মানে আরো অর্ধেকের বেশি দিয়েছি। তুমি একটা স্মোক হাউস করতে পারো না এখনো, তাহলে আমার তো হিসাব আমার নেওয়া দরকার। তুমি 18 কোটি টাকা দিয়ে কি করলে? কারণ এই টাকা তো শুধু স্মোক হাউসের জন্য, তুমি এটা দিয়ে রাস্তা বানাতে পারবে না। তাহলে এই টাকা তো তুমি দেখাচ্ছ না, 3 বছর আগে দেওয়া, আর 2 মাসে তুমি 50টা স্মোক হাউস কিভাবে করবে? পারবে না। তো তাহলে আমাদের কি অধিকার নেই, জনগণের কি অধিকার নেই এই পয়সার হিসাব চাওয়া? তো পয়সার হিসাব চাইতে গেলে তো অডিট করাও আমি বলবো, অডিট করাতে হবে বলবো। আর না হলে যখন আমরা পাওয়ারে আসবো আমরা কিন্তু হিসাব নেব, আমরা হিসাব নেব, তোমাদের সারবো না আমরা, কারণ এটা জনগণই সারবে না তোমাদের। তো যখন আমি বললাম জেলে যেতে হবে, বলল ত্রিপুরার মধ্যে এমন কোনো জেল নেই আমাকে বন্দি করার জন্য। আরে ভাই, আমরা সবাই সংবিধানের অধীনে থাকি, রাষ্ট্রপতি থেকে রিক্সাওয়ালা, চাওয়ালা, জুমিয়া সবাই আমরা আইন মেনে চলি। তুমি সংবিধানের কথা দিলেই বলো, সংবিধানে যে কথাগুলি বলা আছে এটা মানো না তুমি। তুমি যদি গণতন্ত্রকে বিশ্বাস করো, তুমি যদি গণতন্ত্রকে বিশ্বাস করো, সংবিধানকে বিশ্বাস করো, মানো, তাহলে আইন মানতে হবে। এটা তো রাজতন্ত্র না যে একের কথাই চলবে। তো তার জন্যই দুর্নীতি এডিসিতে ছেয়ে গেছে। কোনো স্কুলের কাজ, কোনো জলের জন্য কাজ, কোনো গরিব মানুষের জন্য যে স্কিম মুখ্যমন্ত্রীর মাধ্যমে, প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা দেওয়ার ব্যবস্থা করি জনগণকে, এগুলিও তারা সঠিকভাবে করে না রূপায়ণ। তো তার জন্য আমরা বলছি দুর্নীতি ছেয়ে গেছে। এই দুর্নীতি শুধু এই টাকা পয়সার ক্ষেত্রে না, দুর্নীতি আমরা দেখেছি প্রমোশনের ক্ষেত্রে হচ্ছে, মানে যেটা নীতির বাইরে সেটাই তো দুর্নীতি। প্রমোশনের ক্ষেত্রে আমার কাছে অনেকেই এসছেন, 17 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার টু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রমোশন দিয়েছেন, সেখানে সিনিয়র মানা হয়নি, ভ্যাকেন্সি নেই, রিজার্ভেশন মানা হয়নি, এবং সেখানে কোনো রকমের তারা পোস্ট ক্রিয়েশন ছাড়া, উইদাউট পোস্ট ক্রিয়েশন, এটা কিভাবে, আমার কয়টা পোস্ট ভ্যাকেন্ট আছে সেটা তো দেখতে হবে, যদি না থাকে দরকার আরো বাড়ানো, তখন গিয়ে ক্রিয়েশন হয়, কিন্তু এটাও করেনি। এবং যাদেরকে দায়িত্ব দিল প্রথম দিনই তারা ফুল ডিউটি চার্জ, এরকম মানে ভারতবর্ষে হয়তো বা কোথাও নেই। আজকে প্রমোশন, আজকে ফুল ডিউটি চার্জ, এবং এটাও অনৈতিকভাবে এই নিয়ম না মেনে সিনিয়র হয়ে গেল জুনিয়র, এখন জুনিয়র হয়ে গেল চিফ ইঞ্জিনিয়ার, সেখানে আছে। ল ডিপার্টমেন্টে কিছু পোস্ট তারা অ্যাপয়েন্টমেন্ট করেছে, সেটাও খবর আছে। সেইখানে মিস্টার জমাতিয়া কেউ বা দেববর্মা, উনি 4 নম্বরের জুনিয়র, কিন্তু হয়ে গেলেন এখন তিনি হেড। ওই চিফ ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে যেমন, ল ডিপার্টমেন্টে এমন, রেভিনিউ ডিপার্টমেন্টে 2 জন অধিকর্তা অফিসার নিয়োগ করেছেন, সেটাও সেরকম ভাবে মানে কারোর একটু ঘনিষ্ঠতা হলেই পেয়ে যায় সেখানে।
ল এই যে অ্যাডভাইজার বা এরকম কিছু একটা পোস্টের জন্য পরীক্ষা হয়েছিল। আমি শুনেছি, আমি নামটা তো পুরো জানি না, কারণ মুখে মুখে শুনেছি, একজন মণিপুরি মেয়ে টপ হয়েছিল, তাকে বঞ্চিত করা হলো। সাব জেডিও অ্যান্ড জেডিও পোস্টের জন্য পরীক্ষা নিয়েছিল। আমার কাছে আগরতলার বাইরের অনেক ছেলে মেয়েরা এসেছিল, পরীক্ষা পাস হয়েছিল। তারপরে আলাদা রুমে বসানোর ব্যবস্থা, তারা ওই কমপ্লেন নিয়ে এসেছিল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, কেন আমার কাছে, আমি কি করব তোমাদের জন্য? বললো, স্যার মানে অনেক জায়গায় গেছি আর বাকি নেই, আপনি বাকি ছিলেন তার জন্য এসেছি। তারা বর্তমান যিনি রিটায়ারমেন্টে আসার পরে নেতা হয়ে গেছেন, এই যে সিকে জমাতিয়া বাবু, উনার বিরুদ্ধে কথা বলেছেন আমার কাছে। পূর্ণচন্দ্র বাবুর কাছে বিচারের জন্য গিয়েছিলেন। পূর্ণচন্দ্র বাবু দেখিয়ে দিলেন কার? প্রদ্যুৎ বাবু। প্রদ্যুৎ বাবুর রাজবাড়িতে কতবার গিয়ে তারা ঘন্টা 3 ঘন্টা ওয়েট করে, শেষে কয়েক দিন পরে একবার দেখা হলো। বলল, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, আমি বলবো তোমাদের। ফোন নাম্বার রেখে দিল সবার, এক দুইজন যারা নেতৃত্ব। আজও পর্যন্ত প্রদ্যুৎ বাবু ফোন তোলেন না, এটা তাদের অভিযোগ। এবং প্রদ্যুৎ বাবু বলেছিল হবে, রেজাল্ট হবে, কিন্তু আর 2 মাস বাকি রইল এই 5 বছর পূর্ণ হতে। তো তাহলে কখন তারা করাবেন? অর্থাৎ সব জায়গায় হয়রানি এবং অনৈতিক অনিয়ম আমরা দেখছি, প্রমোশনের ক্ষেত্রেও, চাকরি। এর আগে শুনেছিলাম নার্সে পড়তে যাবে বাইরে, একটা সিলেকশন হয়েছে। অদ্ভুত ব্যাপার। আমরা তো, আমি বাঙালি সমাজকে বাদই দিলাম, জনজাতির মধ্যে আমরা 19টা সম্প্রদায় নিয়ে জনজাতি সমাজ, একটা সম্প্রদায়কে শুধু তারা সুযোগ দিয়েছিল, বাকি 18টা জনজাতি সমাজকেও তারা বঞ্চনা করলো সেখানে। আমি শুনেছি সেখানে দলি রিয়াং বা ওই রাজেশ ত্রিপুরারা অনেক প্রতিবাদ করেছিল, কিন্তু হয়নি কিছু। তো জানি না সেখানে তিপ্রাসা থানচার কথা বলে, কিন্তু তিপ্রাসার মধ্যে এরকম বিভাজন আমি কোথাও দেখিনি। তো এই হচ্ছে এডিসি। তার জন্য আমি শুরুতে যে কথা বললাম, যে আমরা দেখেছি সেখানে বিজেপি যদি আমরা ক্ষমতায় বসি, তাহলে ওই যে আমাদের যে নীতি সবকা সাথ সবকা বিকাশ, এটলিস্ট দেওয়ার ক্ষেত্রে গরিব যদি হয়, গরিবের জন্য কোনো স্কিম যদি হয়, সেখানে সব গরিবকে আমরা একটা জাত হিসেবে ধরি, কারণ সে গরিব জাত। কৃষক যদি হয়, সে যে কোনো ধর্ম সম্প্রদায়ের হতে পারে, সে কৃষক। মহিলার জন্য যদি রিজার্ভ হয়, তাহলে যে কোনো সম্প্রদায়ের, হ্যাঁ, তার মধ্যেও তো এসসি রিজার্ভ থাকে, এসটি রিজার্ভ থাকে, এডিসির মধ্যে এসটিরা বেশি পাবে। কিন্তু সেখানেও আমার একেবারে সংবিধানের নিয়ম অনুসারে শূন্য কাউকে করতে পারবো না। যেমন আমরাও তো পৌর নিগমে আমাদের 1-2 জন তো প্রতিনিধি রাখতে হয়, এটা সংবিধানেই আছে। তো এখানে যেমন ওইখানেও তেমন, পঞ্চায়েতের সব জায়গায়। তো সবকা সাথ সবকা বিকাশের পলিসি যদি অ্যাপ্লাই না হয় এডিসিতে, এডিসির এই যে বর্তমান অবস্থা একই জায়গায় থাকবে। আর এডিসিকে আরেকটু সাজাতে গেলে, তার পরিকাঠামোগত উন্নয়ন করতে গেলে কিছু সাংবিধানিক সংশোধনের দরকার আছে। সংবিধান, তার জন্য আমরা 125তম কথা যেটা বলছিলাম, কিন্তু তারা ক্ষমতায় আসার পরে সেটা শুধু রাজনৈতিক বাসন ছাড়া কিছুই করেনি। আর এই অবস্থা, এই অবস্থায় যদি আমরা কিছু দেও, তারা কিছুই করবে না, মিস ইউজ করবে। এইভাবে এডিসি মানে আজকে যে জায়গায় ছিল এই জায়গাতেই আছে। যখন এত অভিযোগ মথার বিরুদ্ধে, বিশেষ করে একেবারে তাদের সুপ্রিম লিডার থেকে শুরু করে কর্মীদের, এমডিসিদের বিরুদ্ধে, সেখানে মানুষ একটা প্রশ্ন করে থাকে যে যেহেতু মথার সাথে নীতি মিলছে না বা তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ বিজেপির, তাও কেন মথাকে বিজেপি ছাড়তে চাইছে না? তাও কেন মথার সাথেই সরকারে শরিক হিসাবে রয়েছে? এটা শুধু মন্ত্রিসভা রাজ্য পর্যন্ত সীমিত, আমি বললাম। এবং এটা হয়েছে দিল্লিতে। তার জন্য প্রদ্যুৎবাবু প্রায় সময় বলেন, এটাও একটা অদ্ভুত মানে চুক্তি আমাদের, যে উনি দাবি করেন, দেখুন সম্পর্ক কিভাবে খারাপ হয়। উনি মুখ্যমন্ত্রীকে কিভাবে এইভাবে অপমান করেন, যে আমি তো চুক্তি করেছি দিল্লির সাথে, রাজ্যের সাথে না। এইটার মতো মানে আমি বলবো উনি তো বুদ্ধিমান, আমি বলবো ওনাকে যদি আমি বলি যে ওনার বুদ্ধি নেই, উনি কিছু জানেন না, তাহলে হয়তোবা আমি ভুল করব। উনি সব কিছু জানেন, উনি শিক্ষিত, উনি রয়্যাল ফ্যামিলি, রাজনীতিবিদ, সব মানলাম। কিন্তু এই কথা উনি কেন ভুলে যান যে মুখ্যমন্ত্রী কে বাদ দিয়ে এই রাজ্যের কোনো চুক্তি হবে না, সম্পাদন হবে না, সেটা কার্যকর হবে না। তাহলে কিভাবে তিনি এটা অপমান করার জন্য কি ইচ্ছাকৃতভাবে বলেন? যেখানে তিনি জানেন যে মুখ্যমন্ত্রী না থাকলে মুখ্যমন্ত্রীর
কনসেন্ট ছাড়া, এগ্রি না হলে, রাজি না হলে কোনোদিন চুক্তি কেন্দ্রের সঙ্গে উনি করবেন না, করতে পারবেন না। এবং কেন্দ্র সরকার রাজ্যকে বাদ দিয়ে কোনোদিন কোনো চুক্তি করবে না। এই যে অ্যালায়েন্স যেটা হলো, কেন্দ্রের সঙ্গে যোগাযোগ হয়েছে ঠিক আছে, কিন্তু মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতিকে জিজ্ঞেস না করে অ্যালায়েন্স সম্ভব না। আমার রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রী রাজি ছিলেন বলেই কিন্তু অ্যালায়েন্স হয়েছে, এগ্রিমেন্টও হয়েছে। এই কথা তিনি কিভাবে বলেন যে আমি শুধু দিল্লির সাথে করেছি? আর কিভাবে বলেন বর্তমান মুখ্যমন্ত্রী কাজ করে না, বর্তমান মুখ্যমন্ত্রী ট্রাইবেল বিরোধী? কিভাবে উনি বলেন এই কথা? এই মুখ্যমন্ত্রী যদি ট্রাইবেল বিরোধী হয়, তাহলে আজকে 7 বছরে 7 জন জনজাতি সমাজ থেকে রাষ্ট্রপতি পদ্মশ্রী অ্যাওয়ার্ড কিভাবে আদায় করছেন? রিসা, এই ডক্টর মানিক সাহা জিও ট্যাগ করে আজকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন। রিসা ত্রিপুরা সমাজের, মানে ত্রিপুরা রাজ্যের জনজাতি সমাজের মহিলারা করেন। এরকম যে এই মহারাজা বীর বিক্রমের, যেটা আমরা বলি না যে আগরতলা থেকে ধর্মনগরের দূরত্ব, যেটা জিরো, কি বলে এটাকে, আর যেখান থেকে আমাদের কিলোমিটারের হিসাবটা হয়, যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ডক্টর মানিক সাহাজি উনি চিন্তা করলেন না এখানে কিছু নেই, প্রমাণ কি? ওইখানে একটা মূর্তি বসিয়ে দিলেন তিনি, এই যে এখান থেকে শুরু হয়, এটাকে একটা ঐতিহাসিক রূপ দিলেন তিনি, রাজাকেও সম্মান দিলেন। সব কিছু এই ডক্টর মানিক সাহার মাধ্যমেও হচ্ছে। আগের মুখ্যমন্ত্রীও করেছেন অনেক কাজ, যেটা সমাজপতিদের সম্মান ভাতার ব্যবস্থা, তার উদ্যোগ যদিও আমরা নিয়েছিলাম, হ্যাঁ আমিও ছিলাম সেখানে। আমি আলাদাভাবে বৈঠক করেছিলাম 18-19টা জনজাতি যে সম্প্রদায়ের সমাজপতিদের সঙ্গে। তারপরে মুখ্যমন্ত্রীকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনি এই কাজটা করুন। আমি তো লিখিত চিঠি দিয়েছিলাম, এবং উনি বিপ্লব দেবজি সেই সময় সেই ব্যবস্থা করলেন। আজকে জনজাতি সমাজ ভাতা পাচ্ছেন। আগামী দিনে আরো অনেক কিছু আমরা কিভাবে দিতে পারি তাদেরকে, সম্মান, সাংস্কৃতিক চর্চার সুযোগ আমরা ভাবছি। তো আমরা না, আমার মুখ্যমন্ত্রী জনজাতি বিরোধী, না এই সরকার, না বিজেপি প্রার্থী, বরং আমরা দূর থেকে দেখছি এডিসিতে জনজাতিদেরকে এই জনজাতি নেতারা বঞ্চিত করছেন। যারা তিপ্রাসা নেতা, তারাই তিপ্রাসাকে বঞ্চিত করছেন। তারাই আবার ওই আঞ্চলিক দলকে ভাঙছেন, আমরা না। কম্পিটিশন তাদের মধ্যে, কে কোন আঞ্চলিক দলকে ভাঙতে পারে এবং কোন নেতা কিভাবে তিপ্রাসা নেতাকে মারতে পারে। আমার অনেক তিপ্রাসা নেতারা বিজেপি হোক অন্য দলের হোক মার খাচ্ছেন। মঙ্গলদেব বর্মা এক সময় তো ছিলেন উনি আইপিএফটিতে, এখন বিজেপিতে। অন্যায় কি? ওনার মাথা ফাটিয়ে মারা হলো ওকে। এইখানে খুমুলুঙ্গের মধ্যে মহিলা কান্নাকাটি করে মুখ্যমন্ত্রী পায়ে পড়ে বলছেন এই করেছে। এটা কোন ইয়ে? 80 বছরের বৃদ্ধা মহিলা বিজেপির মিছিলে যায়, তার জন্য পেতে লাথি মারা। তারপরে গর্ভবতী মহিলার পেতে লাথি মারা, এই সব কি চলছে? তো এই জন্যই এখানে না আইন শৃঙ্খলা তারা ইয়ে করতে পারে, নেতারাই উৎসাহিত করে। তাদের কিছু কিছু নেতারা যেভাবে ফেসবুকে ভাষণে, মানে মানে খবর না নিয়ে কেউ কেউ, আমি তো অবাক হই মাঝে মধ্যে, আমি নাকি ক্লাস 9 পর্যন্ত পড়া, আমি কিভাবে এমপি হয়ে গেলাম, তারা কমেন্ট করে ভাষণ দেয় আমাকে। একবার আমি তাদেরকে বলে, আমি এখনো, আমার চাকরি আছে এখনো গান্ধী স্কুলে, একবার গিয়ে আমার সার্টিফিকেট চেক করুক, আমি কি ককবরক টিচার হিসেবে কাজ করছিলাম নাকি। তো একটু তথ্য তো জানা দরকার তাদের, যে রেবতী ত্রিপুরা কেমন ছিল। এবং বলছে ভিখারি পরিবার থেকে। আমি বাবার কথা বাদ দিয়ে, আমার মা 79-এর চাকরিতে জয়েন করেছেন এবং দীর্ঘদিন চাকরি, বাবাও চাকরি। আমি গরিব হতে পারি, কিন্তু আমার মা বাবা আমাকে কোনোদিন গরিবই কি সেটা বুঝতে দেয়নি। আমি তো অনেক ইয়ে, আমার মা বাবা ভিখারি হতে পারেন, কিন্তু আমি না, কারণ আমি বড় ছেলে, অনেক আদর পেয়েছি। তো আগে জানো আমার ইতিহাস। আর অনেকে বলে তিপ্রাসা কিছু জানে না, এই জানা। হ্যাঁ, আমি তিপ্রাসার জন্য কি করেছি এডিসি খুমুলুঙ্গের মধ্যে বই আছে, আমার এটিআর এর মধ্যে বই আছে আমি কি করেছি। তাদেরকে একটু আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে হিন্স দিলাম, আমি কি করেছি জীবনে, তারা চেক করুক আগে। তো মানে আমি বিজেপিতে আছি, এই হচ্ছে অন্যায়। এবং আমি সবকা সাথ এই কথা বলি, মোদিজির কথা বলে আমি, এবং আমরা সবাইকে দেওয়ার কথা বলি, এটাই হচ্ছে অন্যায়। শুধু তিপ্রাসা বলি না মুখে, আর এদিকে গিয়ে রাতের বেলা গিয়ে আমি তিপ্রাসাকে মারিনি, এটাই আমার অন্যায়। তো
অদ্ভুত ব্যাপার। তো কাজে সবকিছু রাজনৈতিক। এখন তো প্রায় সবকিছুই সামনে আসছে যে বিজেপিও বলছে তারা একা লড়াই করবে এডিসিতে, মথাও বলছে তারা একা লড়াই করবে। 28টা আসনে বিজেপি যদি একা লড়াই করে, কি মনে করেন যে সমীকরণটা কি হতে পারে? 28টা আসনে নির্বাচন হয়, আমাদের কথা হচ্ছে 28টা আসনে আমরা প্রার্থী দেব, এবং একটা দলের নেতৃত্ব হিসেবে আমরা চাই, আমরা খুশি হব যদি 28-এ আমরা জয়লাভ করি। কিন্তু সেখানে জনগণ রায় দেবে তাদের, বিজেপিকে 28-এ দেওয়া যায় কিনা। কিন্তু আমরা সেই লক্ষ্যে যদি কাজ করি, আমার মুখ্যমন্ত্রী একবার উদাহরণ দিয়েছেন, একজন ছাত্রছাত্রী যখন পরীক্ষা যায় 100 মার্কসই তার কাছে টার্গেট থাকে, 100 মার্কসের কোশ্চেনের আনসার করতে হবে। এবারে টিচারের বিবেচনায় 80, 82, 85, 90ও তো পায়, কেউ আবার 40 পায়। তাহলে কি আমার পারফরমেন্স করতে গেলে আমার কাজ করতে হবে। মুখ্যমন্ত্রীর কথা হচ্ছে আমরা যদি ভালো রেজাল্ট আমাদের করতে হয়, জনগণের কাছে যেতে হবে, জনগণের মন জয় করতে হবে। আর এই মন জয় কাজের মাধ্যমে, সেবার মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে। হুমকি দিয়ে, মারপিট করে, ভয় দেখিয়ে এডিসিতে ঢুকতে দেব না, এই কথা অগণতান্ত্রিক। আমরা একটা ন্যাশনাল পার্টি, আমাদের সঙ্গে তোমরা আছো একটা জায়গায়, কিভাবে এই কথা বলো? আমরা মানুষের কাছে এই কথাই বলছি। কেন তারা আমাদেরকে এডিসিতে ঢুকতে দিতে চাইছে না? ভয়টা কোন জায়গায়? কারণ আমরা, তারা বঞ্চিত করে রাখছে। আমরা গেলে মুখ্যমন্ত্রী যেখানে যাই তো স্কুলের খবর নিচ্ছেন, রাস্তার কেন খারাপ অবস্থা উনি জিজ্ঞেস করছেন, উনি পিডব্লিউ দিকের নির্দেশ দিচ্ছেন, আচ্ছা তোমরা এই কাজটা করে দাও। আমি সেই দিন গিয়েছিলাম, আমি খুব খারাপ রাস্তা পেয়েছি। তো তাহলে মুখ্যমন্ত্রী যাওয়ার আগেও গর্ত ভরাট হয়, আসার পরেও সেই রাস্তার টেন্ডার কিন্তু হয়ে যায়, কাজ শুরু হয়ে যায়, সেটা চকচকে হয়ে যায়। আমরা তো কাজের জন্য যাই। আজকে বিভিন্ন পত্রিকায় আমরা দেখছি শিক্ষক স্বল্পতা রাজ্যে আছে, রাজ্য এবং এডিসিতে, কিন্তু এডিসির মধ্যে এই চেহারা খুব মানে মারাত্মক আকার। আমি পূর্ণচন্দ্র বাবুকে অ্যাডভাইস করব, ডেভেলপমেন্ট খাতে যে টাকা আমরা দেই, আপনি একটা কাজ করুন না, অনেক টেট পরীক্ষায় বিএড কমপ্লিট, তাদেরকে একটা পার্ট টাইমের মতো কিছু একটা নিয়েও আপনি একটা স্কুলে 500 নিয়োগ করুন না। 5,000 টাকায়, 10,000 টাকায় অনেকে কাজ করেন। আমাদের অনেক ছেলে মেয়েরা ওই বিভিন্ন শোরুমের মধ্যে, বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে 10,000 টাকায় কাজ করে। তো আপনি যদি শিক্ষার জন্য এতই ভাবেন, করুন না নিয়োগ। পার্মানেন্ট করতে না পারলেও কন্টিজেন্সি এরকম কিছু একটা পার্ট টাইম হিসেবে আপনি করুন ব্যবস্থা। সেটা তো রাজ্য সরকারও করতে পারে। যেহেতু অনেক কিছু তাদের কাছেও দেওয়া, প্রাথমিক বিভিন্ন এডিসির হাতে কিছু তুলে দেওয়া হয়েছে, এটা তারা করতে পারে চাইলে। রাজ্য সরকার যদি করতে না পারে, রাজ্য সরকার যদি না করে, আমার যুক্তি হচ্ছে সেই জায়গায়, তাহলে তুমি যে এই করতে চাও, কিছু করতে চাও জনজাতির জন্য, করে দেখাও। এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তার মানে এই না যে আমরা কিছু করবো না, তারাই করুক। আমরা তো করছি টেটের মাধ্যমে, যে শিক্ষক আমরা, হ্যাঁ, এই গত লাস্ট 1-2 বছরে যত টেটের মাধ্যমে আমরা নিয়োগ করেছি, ম্যাক্সিমাম ধলাই জেলায় আমি যখন এমপি ছিলাম, এত মানে অভাব ছিল। এখানে আগরতলায় যদি 2জন টিচার হয়, ওইখানে সিঙ্গেল টিচার। তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সিঙ্গেল টিচার যাতে না থাকে, সেখানে ডাবল যাতে হয় একটা স্কুলে। এখন ডাবলের জায়গায় কোনো কোনো জায়গায় 3জনও হয়ে গেছেন। আমাদের রাজ্য সরকার এডিসি এলাকাতেই বেশি পাঠিয়েছেন যারা নতুন টেতে নিয়োগ পেয়েছেন। অনেকে আমার কাছেও আসছেন এখন, স্যার আমি তো 3-4 বছর হয়ে গেছে, আমাকে একটু আগরতলায় নিয়ে আসুন। তো আমি জানি যে আমরা এডিসিকেও এই সেই টিচার দিয়েছি, এটা না যে শুধু রাজ্যেরই রেখা দেওয়া হয়েছে, এডিসি এলাকায় দেওয়া হয়নি, এডিসি এলাকাতেও পাঠানো হয়েছে। আমি বলছি এর মধ্যেও যদি আরো দরকার হয়, তুমি যদি মনে করো তোমার ক্যাপাসিটির মধ্যে 50 জন নিয়োগ করা যায়, তুমি করো না, আমি তাদেরকে বলছি। তো এরকম তো নাই উদ্যোগ। তো শুধু রাজ্য সরকারকে দোষারোপ করলে তো হবে না। একেবারেই আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আসন্ন এডিসি নির্বাচন থেকে শুরু করে ইতিমধ্যেই কি পরিস্থিতি রয়েছে, রাজনৈতিক পরিস্থিতি কেমন রয়েছে, সবটা আমরা বিস্তারিতভাবে কথা বললাম। একেবারে শেষে রাজ্যবাসীর উদ্দেশ্যে আরো একটা যেটা খবর, যেটা প্রদ্যোৎ কিশোর দেববর্মা কিছুক্ষণ আগেই দিলেন সামাজিক মাধ্যমে, যে সুপ্রিম কোর্টের একটি রায় সামনে এসেছে, যেখানে বলা হয়েছে ভিসি ইলেকশন যেটা হয়নি বিগত 5 বছরে এবং এডিসির সাধারণ নির্বাচন দুটোই নাকি একসাথে হবে। তো এই বিষয় নিয়ে আপনার কি মন্তব্য? বিসি ইলেকশন নিয়ে দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী এই গত 8 তারিখ একটা পরিষ্কার কথা উনি বলেছেন ভাষণের মাধ্যমে, এডিসিতে দাঁড়িয়ে এই কথা বলেছেন। তিনি বলেছেন বিসি ইলেকশন হচ্ছিল না,
কতগুলি কারণে, তার মধ্যে এডিসিও মানে একটা অন্যতম কারণ। কিভাবে তারা সম্ভবত 123 বা 126টা বিসি তারা বাড়ানো বাড়িয়েছে তারা। কিন্তু সেদিন মুখ্যমন্ত্রীর কথায় আমি যা বুঝলাম যে উইদাউট মানে কি বলে কনসার্ন অফ স্টেট মানে গভর্নমেন্ট, তাহলে এটা কিভাবে সম্ভব? কারণ এখানে স্টেট গভর্নমেন্টকে ইনফরমেশন না করে তারা যদি করে সেটা কোনোভাবেই হবে না। কেন হবে না? নির্বাচন যদি করতে হয়, নির্বাচন কমিশন কিন্তু রাজ্য সরকারের অধীনে। নির্বাচন কমিশনের খরচার ব্যাপার আছে, পোলিং স্টেশনের আছে, তারপরে যারা চেয়ারম্যান হবেন, ভাইস চেয়ারম্যান হবেন, তাদের অনারিয়ামের ব্যাপার আছে। সেটা রাজ্য সরকার যদি না জানে, সেটা বাজেটের মাধ্যমে খরচার যে সংস্থান করা, এটা সম্ভব না। আর রাজ্য সরকারের হাতে পঞ্চায়েত এবং আরডি ডিপার্টমেন্ট। তো পঞ্চায়েত আরডি যদি না জানে, সেখানে কিভাবে কাজ হবে? তো এটাও একটা বিষয় ছিল। এর আগে ছিল রিয়াংদের ব্রুদের ভোটার লিস্টের নাম তোলা, সেটেলমেন্ট যারা শরণার্থী, এটাও ছিল। তো এই কারণে এটা কোর্টের মাধ্যমে ওই জায়গায় গেছে। আজকে যেটা আমি 1 ঘন্টা আগে দেখেছি 1-2টা সামাজিক মাধ্যমে, যে প্রদ্যুৎ বাবু নিজের বোধহয় এক্স থেকে একটা করেছেন, তিনি পোস্ট করেছেন যে রায় দিয়েছে, কিন্তু রায়ের কপিটা তিনি যদি অ্যাটাচ করে দিতেন তাহলে আমাদের সুবিধা হতো। তো যেহেতু আমাদের হাতে রায়ের কপিটা আসেনি, আমরা কিভাবে বুঝবো যে এটা একসঙ্গে করতে বলেছে? তো রায় না আসা পর্যন্ত, না দেখা পর্যন্ত এটা বলা যাবে না। আমরা তো প্রস্তুত আছি। এডিসি এমনিতে এপ্রিলে শেষ হয়ে যাচ্ছে, আর বিসি কিন্তু 2016 সনে হয়েছিল, কমপ্লিটলি 10 বছর হয়ে গেছে। তো এটা করানো দরকার, কারণ প্রচুর মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার পাওয়া দরকার। ভোটাধিকার যেমন, তেমনি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে গ্রামের শাসন যদি হয়। এখন তো প্রধানমন্ত্রী চাইছেন গ্রাম সভা হোক, এই যে জি রামজির যে ইয়েগুলি, এখন পঞ্চায়েতকে ক্ষমতা দেওয়া হলো, বিসিকে ক্ষমতা দেওয়া হলো, তো তার জন্য সেখানে প্রতিনিধিও দরকার। তো এই জন্যই আমরা ওয়েলকাম করি যদি হয়। আমরা আগে মানে আমরা করতে চেয়েছিলাম, তারা মাঝখানে হাইকোর্টে চলে যাওয়ায়, আর আমরা সবাই জানি হাইকোর্টে যখন বা কোর্টে যখন কোনো কেস যায়, তখন রাজ্য সরকার অপেক্ষা করা ছাড়া তার কিছু করার ছিল না। তো এই জন্য 4-5 বছর এভাবে আরো চলে গেছে। তো এখন যদি বলে সেইভাবেই বলবে সুপ্রিম কোর্ট, তো আমরা করে নেব, আমরা প্রস্তুত আছি সেই জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। একেবারেই সরাসরি আপনাদের সাথে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনায় ছিলাম নানান রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে। আমাদের সাথে ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা মহোদয়। এখনকার মতো বিদায় নিচ্ছি। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দাস, সোশ্যাল বাংলা।